সোনা, তুমি হাঁচু হাঁচু করছো, হাঁচু হাঁচু করছো সোনা। আবার মুখটা গোমড়া করেছো কেন বলো? তুমি আজকে একটু কম হাঁচু হাঁচু করছো আর কম হাত পা ছুটছো কেন গো? তোমার কি শরীরটা ভালো লাগছে না সোনা? সোনা, সোনা, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো তো। সোনা, আজকে রাত জেগো না, কালকে রাত জেগেছো, পুরো রাত কালকে জাগিয়ে রেখেছো। আজকে প্লিজ তুমি রাত জেগো না, আজকে রাতে একটু ঘুমোবে, আর আমাদেরকেও একটু ঘুমোতে দাও সোনা, প্লিজ রাতে ঘুমোতে দেবে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার রুবিও খুব ভালো আছে। রাজশ্রী কুইজিং অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। ভিডিও শুরু করার আগেই তোমাদেরকে বলে দিই, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে একটা Q&A ভিডিও নিয়ে চলে এসেছি। তো ডেলিভারির পরে আমি কিভাবে চলাফেরা করছি আমাকে সেটা নিয়ে অনেকেই অনেক কোশ্চেন করেছিলেন। তো সবাইকে রিপ্লাই ওভাবে করতে পারি না, আর তাও যতটা পারি রিপ্লাই করি। তো ভাবলাম যে কোশ্চেনগুলো আমি এক জায়গায় নোট করে নিই, দিয়ে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। তো তারই মধ্যে থেকে বেশ কটা কোশ্চেন, 20-25টার মতো কোশ্চেন আমি নোট করে নিয়েছি। তো আজকে ওই কোশ্চেনগুলোর অ্যান্সারই তোমাদেরকে দেবো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি মোটামুটি, আর সারাদিনটা মোটামুটি ব্যস্ততার সাথে আমার কেটে যায়, এইভাবেই চলছে, ভালো আছি আমি। সেকেন্ড কোশ্চেন হলো, তোমার ডেলিভারি কবে হয়েছে? আমার ডেলিভারি হয়েছে 25শে জুন, আর রুহি হয়েছে সকাল 11:30টায়। এর পরের কোশ্চেন হলো, তোমার কি পেস্টিং নাকি স্টিচ? না, আমার পেস্টিং। এর পরের কোশ্চেন হলো, তোমার নর্মাল ডেলিভারি হয়েছে নাকি সিজার হয়েছে? তো আমার কিন্তু সিজার হয়েছে। এর পরের কোশ্চেন হলো, তুমি কি এখনো ড্রেসিং করছো? হ্যাঁ, আমি এখনো ড্রেসিং করছি কন্টিনিউ। কতদিন ধরে করতে হবে জিজ্ঞেস করেছো, তো কতদিন ধরে করতে হবে ঠিক জানি না। তো আমি মোটামুটি এখনও কন্টিনিউ করছি। ধরো আমার রুহির এখন বয়স হচ্ছে 2 মাসের একটু বেশি, এখনও কিন্তু আমি ড্রেসিং কন্টিনিউ করি। তবে আগে ড্রেসিং কিন্তু আমি দুবেলা করে করতাম, মানে চান করার পরে করতাম আর রাতে ঘুমানোর আগে করতাম, কিন্তু এখন ওটা আমি একবারই করি, সন্ধ্যের সময় একবার করে নিই। আর কোশ্চেন করে, আর তোমরা জিজ্ঞেস করেছো ড্রেসিংয়ের জন্য কি ইউজ করছো। ড্রেসিংয়ের জন্য বিটাডিন লোশন ইউজ করছি আর একটা জেল ইউজ করছি, জেলের নামটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। পরের কোশ্চেন, কতদিন পর্যন্ত তোমার পেটে ব্যথা ছিল? তো পেটে ব্যথা এখনও আছে, পুরোপুরি সেরে যায়নি। তো তাও মানে 15-20 দিন পর্যন্ত প্রচুর ব্যথা ছিল। আমি তো রুহিকে কোলে নিতেও মানে আমার কষ্ট হতো, ও যখন পা দিয়ে ছটফট ছটফট করতে আমার পেটে লেগে যেত, আমার কিন্তু খুব ব্যথা করতো। তো এখন ওই সমস্যাটা আর অতটা নেই, কিন্তু ব্যথা আমার এখনও আছে, আর এই ব্যথাটা কিন্তু সারতে অনেকটাই সময় লাগবে। এর পরের কোশ্চেন হচ্ছে, কি কি মেডিসিন খাও তুমি? দেখো, ডেলিভারির পরে যখন আমি বাড়ি ফিরে আসি তখন আমাকে ডাক্তারবাবু ওষুধ দিয়েছিলেন, ব্যথা কমানোর ঔষধ, আর যাতে কোনোভাবে কনস্টিপেশন না হয়ে যায় সেই সব ঔষধ, এগুলো আমাকে দিয়েছিলেন। এছাড়া তার পাশাপাশি ক্যালসিয়াম আর আয়রন ট্যাবলেট তো চলেই, এগুলো চলছিল। আর অনেকে জিজ্ঞেস করছো আমি এখনও থাইরয়েডের ওষুধ খাচ্ছি কিনা। না, আমি কিন্তু এখনও থাইরয়েডের ওষুধ আর খাচ্ছি না। তো এখন আমার শুধুমাত্র ক্যালসিয়াম ট্যাবলেট আর আয়রনের যে লিকুইডটা আছে ওইটাই শুধুমাত্র চলছে, ওটাই আমি এখন খাচ্ছি। এখন আমি কীভাবে খাওয়া দাওয়া করছি, এখন আমি মোটামুটি নর্মাল খাওয়া দাওয়া করছি। তো আমি মোটামুটি 1 মাস পর্যন্ত একদম পাতলা ঝোল খেতাম, শিঙি মাছ আর আলু পেঁপে এইসব দিয়ে ঝোল খেতাম, ওইসব দিয়ে মানে ভাত দিয়ে খেতাম। তো তারপরে আর ইচ্ছে করলো না শিঙি মাছ খেতে, আর কত শিঙি মাছ খাওয়া, বোরিং হয়ে যাচ্ছিলাম। তো তারপরে আস্তে আস্তে করে আমি বাড়িতেই যে রান্না হতো সেইগুলো শুরু করি, মানে নর্মাল খাওয়া দাওয়া খাওয়া শুরু করেছি। তবে আমাদের বাড়িতে কিন্তু যে রান্না হয়, তেল তেল একদম অল্প দেওয়া হয় আর ঝাল কিন্তু খুব কম দেওয়া হয়, একদম অল্প তেল মশলায় রান্না হয়। তো সেটাই আমি খেয়ে নিই। আগেও তোমাদেরকে বলেছি নদী সমুদ্রের মাছ কিন্তু আমি খাচ্ছি না। আর অনেকে জিজ্ঞেস করেছিল যে মাটন খাওয়া যায় কিনা। তো আমি ডেলিভারি পরে এ পর্যন্ত 2বার মাটন খেয়েছি। তো মোটামুটি কোনো প্রবলেম হয়নি। তবে খুবই মানে হালকা করে রান্না করে দিয়েছিল আমার মা, একদম অল্প তেল মশলায়। অনেকে জিজ্ঞেস করছো বা আমি লঙ্কার গুঁড়ো খাই কিনা। না, আমি একদমই লঙ্কার গুঁড়ো খাই না। শুধু এখন বলে এখন নয়, আমাদের বাড়িতে সেরকম কখনোই লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না হতো না। 2-1বার আমি যখন নিজে রান্না করতাম তখন একটু বেশি পাকামো করে হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতাম, কিন্তু লঙ্কার গুঁড়ো এমনিতে আমাদের বাড়িতে খাওয়া হয় না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না হয়। আর এখন তো তরকারিতে মানে একটাই লঙ্কা দেওয়া হয়, যেহেতু আমি একই তরকারি খাচ্ছি ওই জন্য। এর পরের কোশ্চেন হলো, যখন আমাকে অ্যানাস্থেসিয়ার ইঞ্জেকশন দিয়েছিল তখন কি আমার পেন হয়েছিল? না, ভগবানের ইচ্ছায় আমার পেন হয়নি, কিন্তু অনেকেরই আমি শুনেছি যে অ্যানাস্থেসিয়ার ইঞ্জেকশন যখন ইনজেক্ট করে তখন নাকি অসহ্য পেন হয়। তবে আমার ভগবানের ইচ্ছায় ওটা হয়নি, কিন্তু আমার সি সেকশনের পরে কাটা জায়গায় যেভাবে পেন হয়েছিল সে আর তোমাদেরকে কি বলবো।
জিজ্ঞেস করেছো ওই পেন হওয়াটা কি নর্মাল? হ্যাঁ নর্মাল, অনেকেরই তো হয় শুনেছি, তো আমার এটা মনে হয় যে নর্মাল। এর পরের কোয়েশ্চেন হচ্ছে যে সি সেকশনের কতদিন পরে গিয়ে তুমি উঠে দাঁড়াতে পেরেছো? আমি চতুর্থ দিনও উঠে দাঁড়াতে পারিনি, আমাকে 2 হাতে ধরে রেখেছে, তাও আমি উঠে দাঁড়াতে কিছুতেই পাচ্ছিলাম না, মানে কিছুতেই সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। তারপরে মানে 5 নম্বর দিন থেকে তো আমি ভাবলাম যে আমাকে দাঁড়াতে হবে উঠে, না হলে কি করে হবে, এরকম ভেবে মনের জোর নিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আস্তে আস্তে করে উঠে দাঁড়াচ্ছি, দেওয়াল ধরে চলছি, ধীরে ধীরে চেয়ারে বসছি। কিন্তু মানে জানো তো কি হয়, ব্যথা যন্ত্রণা তো প্রচণ্ড হয়, মানে সেজন্য তখন এরকম মানে চোখ বন্ধ করে নিতাম। মোটামুটি 5 নম্বর দিন থেকে মনের জোর নিয়ে একটু একটু করে হাঁটছিলাম। আর জিজ্ঞেস করেছো ওর সাথে যে সি সেকশনের পরে মানে টয়লেট করতে গিয়ে তোমার প্রবলেম হয়নি? অসম্ভব প্রবলেম হয়েছিল, আমি কিছুতেই মানে বসতে পারছিলাম না, উঠতে পারছিলাম না, মানে করতে পারছিলাম না। তো অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এটা সবারই হয়, এটা খুব নর্মাল ব্যাপার। আর হয়েছিল, আর এইটুকু মানে যখন ওয়াশরুমে যেতাম একটা ধাপ সিঁড়ি ছিল, সিঁড়িটার হাইটটা জাস্ট এইটুকু ছিল, এইটুকু হাইটে আমি তখন উঠতে পারতাম না, এত কষ্ট হতো আমার, মানে এই যে উঠছি বা নামছি এইটুকু হাইটটাতেই আমি উঠতে নামতে পারতাম না, প্রচুর কষ্ট হতো। আর জিজ্ঞেস করেছো ইন্ডিয়ান না ওয়েস্টার্ন কি ইউজ করেছিলাম টয়লেট সিটের কথা। তো আমি প্রথম 2 দিন কি 3 দিন পর্যন্ত ওখানে কিন্তু হসপিটালে দুটোই ছিল। তো একটা বাইরে একটা ছিল, সেটাতে হচ্ছে তোমার ওয়েস্টার্ন ছিল, আর যেটা রুমের মধ্যে ছিল সেটা ইন্ডিয়ান ছিল। তো আমি 2 দিন পর্যন্ত ওয়েস্টার্নটা ইউজ করেছি, তারপরে 6 নম্বর দিন থেকে আমি কিন্তু ইন্ডিয়ানটা ইউজ করেছি, ওই মনের জোর নিয়ে। প্রথমে ভাবছিলাম তো পারবোই না বসতে, তারপরে মনের জোর নিয়ে বলেছি না করতেই হবে, তারপরে বসে মোটামুটি করতে পেরেছি। পরের কোশ্চেন, সি সেকশনের কতদিন পরে তোমার ব্রেস্ট মিল্ক এসছে? সি সেকশনের 2 দিন পর থেকে আমার ব্রেস্ট মিল্ক এসছে, ঠিক 2 দিন বলা যায় না, 2.5 দিন বলা যায় এসছে। পরের কোশ্চেন, এখন কি আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করি? হ্যাঁ, এখন তো আমি সিঁড়ি দিয়ে অনেকবার করেই ওঠানামা করছি। জিজ্ঞেস করেছো সি সেকশনের কতদিন পর থেকে সিঁড়ি দিয়ে ওঠানামা করা সেফ? তো আমি মোটামুটি ধরো নার্সিংহোমে 8 দিন মতো ছিলাম, 8 দিন 9 দিন। তো 9 দিনের দিন আমি বাড়ি আসি, বাড়ি এসে আমি আমার নিজের রুমেই প্রথমে ভেবেছিলাম নিচে থাকবো, তো তারপরে নিচে ইচ্ছে হলো না, দিয়ে ওপরে নিজের রুমে আমি চলে এসেছি। তো ওই যা সিঁড়ি দিয়ে উঠেছি, তারপরে আমি বেশ কয়েকদিন মানে 2 সপ্তাহ পর্যন্ত নিচে নামিনি। তো ওই আর কি 2 সপ্তাহ, আর ওদিকে ধরো 8 দিন মতো, মানে ধরো 3 সপ্তাহ মতো আমি ওঠানামা করিনি, তারপর থেকে আমি এখন নর্মালি ওঠানামা করছি। এরপরে কোশ্চেন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে কি তোমার প্রবলেম হয়? হ্যাঁ অবশ্যই, এখন দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হয়, একটু বেশিক্ষণ যদি দাঁড়িয়ে থাকি খুব কোমরে লাগে, আর আমার একটু ওই কোমরের যন্ত্রণায় একটু কষ্ট পাচ্ছি সন্ধ্যের পর থেকে, বা সারাদিন ধরো একটু হয়তো বেশি ওঠানামা করলাম, বা বেশি হয়তো একটু দাঁড়িয়ে থাকলাম, ছোটা দৌড়া করলাম, তখন কিন্তু আমার কোমরে কিন্তু যন্ত্রণা করে। এরপরে কোশ্চেন, সি সেকশনের কতদিন পর থেকে আমি চান করছি? সি সেকশনের 15 দিন পর থেকে, মানে 14 দিন পর থেকে, 15 দিনের দিন থেকে আমি চান করছি। কাটা জায়গায় কি জল লাগলে কোনো প্রবলেম আছে, এটা জিজ্ঞেস করেছো। তো না, 15 দিন পর থেকে জল লাগলে কোনো প্রবলেম নেই, কিন্তু 15 দিনের আগে যদি কেউ চান করো তাহলে অবশ্যই ওই জায়গাটাকে প্রোটেক্ট করে নেবে যেন কোনোভাবেই জল না লাগে। তো তারপরে তোমরা চান করতে পারো। তো আমি কি করতাম জানো তো, আমি 14 দিন পর্যন্ত আমি গা মুছে নিতাম, ভালো ভেজা টাওয়াল দিয়ে ভালো করে গা হাত মুখ মুছে নিতাম। আর 15 দিনের দিন থেকে আমি চান করা শুরু করেছি, আর এখনো পর্যন্ত আমি কন্টিনিউ দিনে একবার করে চান করি। অনেকে জিজ্ঞেস করছেন প্রত্যেকদিন চান করি কিনা। হ্যাঁ, প্রত্যেকদিন চান করি। যা গরম পড়েছে, চান না করলে পাগল হয়ে যাব, মানে চান তো না করে থাকতেই পারবো না, মানে পাগল হয়ে যাবো আমি একদম। তো একবার করে দিনে চান করি। এরপরের কোশ্চেন, ডেলিভারির পরে কি ওয়েট কমে যায়? হ্যাঁ অবশ্যই, ডেলিভারির পরে তো ওয়েট কমবেই। অতদিন পেটের মধ্যে একজনকে বড় করেছো, তো তারপরে সে যখন পৃথিবীর আলো দেখলো তখন তো তোমার শরীর থেকে ভারটা কমে যাবে, ডেলিভারির পরে ওয়েট কমতে থাকে। আমি যখন প্রেগনেন্সির প্রথমে, মানে যখন আমি জানতে পারি যে আমার প্রেগনেন্সি আছে, তখন আমার ওয়েট ছিল 40 কেজি। তারপর থেকে 5ম মাস থেকে আমার 1 কিলো 2 কিলো এরকম করে ওয়েট বেড়ে বেড়ে আমার প্রেগনেন্সির লাস্টে গিয়ে 51 কেজি ওয়েট হয়েছিল। তারপরে ডিসচার্জ যেদিন করে সেদিন আমি ওয়েটটা ওখান থেকে মেপে এসেছিলাম, সেদিন আমার ওয়েট হলো 46, আর বর্তমানে আমার ওয়েট হচ্ছে 43 পয়েন্ট সামথিং। এরপরের কোশ্চেন আমাকে প্রচুর জন করেছো, তোমার পেট কি এখনো উঁচু হয়ে আছে? অবশ্যই উঁচু হয়ে আছে। আবার অনেকে জিজ্ঞেস করছো কি করে পেট কমাচ্ছ? আমার না পেট তো কমছে না, তো আমি তো এটা তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই তোমরা কি করে কমাচ্ছ, আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কী করে কমাবো। অনেকে আবার জিজ্ঞেস করছো তুমি বেল্ট ইউজ করছো কিনা। তো না, আমি কোনো বেল্ট ইউজ করছি না। প্রথমে ডাক্তারবাবু আমাকে ক্রেপ ব্যান্ডেজ দিয়েছিলেন, তো ক্রেপ ব্যান্ডেজটা ইউজ করতাম। এখন তো ক্রেপ ব্যান্ডেজ কোথায় পড়ে আছে জানি না, এখন আর ইউজ করা হয় না।
তো পেট কিন্তু উঁচু এখনও আমারও আছে, আর তার কারণে আমাকে অনেক ড্রেস আমার বাদ গেছে, মানে 6-7টা তো ড্রেস হবেই কম করে, সেগুলো আমি আর পরতেই পারবো না, সেগুলো আমার পুরোপুরি বাদ হয়ে গেছে। আর এটা না আমি তোমাদেরকে কোশ্চেন করছি, কেউ যদি জানো যে পেট কীভাবে কমাতে হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, যাদের অভিজ্ঞতা রয়েছে। এরপরের কোশ্চেন, কি প্রোটিন পাউডার খাও তুমি? আমি ওয়ামম প্রোটিন পাউডারটা খাই প্রত্যেকদিন সকালে। তোমরা যদি দুবেলা করে খেতে পারো, সকালে রাতে ঘুমানোর আগে, বা অনেকে সন্ধ্যেবেলাও খায়, যদি খেতে পারো খুব ভালো হয়। কিন্তু আমার না সন্ধ্যের পর থেকে দুধ খেলে আর সহ্য হয় না, সেই জন্য আমি শুধুমাত্র সকালেই খাই ওয়ামমটা। আর আমি দুধের সাথে মিশিয়েই খাই, মানে আর তোমরা চাইলে যাদের দুধ সহ্য হয় না, অনেকের তো দুধ সহ্য হয় না, তারা কিন্তু হালকা গরম জলের সাথে ওটা মিশিয়ে খেতে পারো, ওতে কিন্তু কোনো প্রবলেম হবে না আশা করি। তাও তোমরা তোমাদের ডাক্তারকে একবার জিজ্ঞেস করে নেবে যে প্রোটিন পাউডার হালকা গরম জলের সাথে মিশিয়ে খেলে কোনো প্রবলেম হবে কিনা। পরের কোশ্চেন হচ্ছে, কোমরে কিছু টাইট সায়া, ট্রাকস্যুট, লেগিংস এইসব পরি কিনা? না, আমি বাড়িতে থাকার সময় বেশিরভাগ ক্ষেত্রে আমি নাইটি ইউজ করি। কখনো আমাকে তোমরা ভিডিওতে দেখে থাকবে যে আমি ট্রাকস্যুট পরি কিংবা নাইট স্যুটও পরি, এবারে ওর কোমরগুলো না অতটা টাইট নয়, একটু লুজ, আমার কমফোর্টেবল লাগে সেই জন্য পরি। তবে ডেলিভারির পরেই না 1 মাস পর্যন্ত কিছু না পরাই ভালো। আমি না 1 মাস পর্যন্ত এরকম টাইট কিছু পরতাম না, এখন একটু একটু করে ট্রাকস্যুট পরা শুরু করেছি। আর বাইরে যখন যাই তখন লেগিংস পরি, আর লেগিংস তো জানো লেগিংসের কোমর অতটা বেশি টাইট হয় না, কমফোর্টেবল হয়। তো সবগুলো কমফোর্টেবল বলে আমি পরি, কিন্তু কোনো টাইট জিনিস আমি এখনো পর্যন্ত কোমরে পরি না। অনেকে ভাবে যে টাইট জিনিস পরলে হয়তো তাড়াতাড়ি পেট কমে যাবে, ওটা একটা ভুল ধারণা, ওটা হবে না। এটা তো শারীরিক একটা গঠন, ভিতরের ব্যাপার, তো ওই জন্য ওটা হবে না। তো তোমরা না টাইট জিনিসটা না করার চেষ্টা করবে, নিজের শরীরকে কেন অতটা কষ্ট দেবে, ওটা অটোমেটিক ধীরে ধীরে করে ওটা কমে যাবে। এর পরের কোশ্চেন হচ্ছে, এখন আমার কনস্টিপেশনের সমস্যা হয় কিনা? হ্যাঁ, এখন আমার ঘুরে ফিরে কনস্টিপেশনের সমস্যা হচ্ছে। এর জন্য আমি কি করি, কোনো ওষুধ কিন্তু খাই না। ইসবগুলের ভুসি হয়, নিশ্চয়ই তোমরা জানো। তো ইসবগুলের ভুসি আমি একটুখানি জলের সাথে গুলে সকালে কিংবা অনেক সময় রাতে খাওয়া দাওয়ার পরে, মানে ডিনারের পরেও আমি খেয়ে নিই। তো 2-3 দিন খেলে মোটামুটি ঠিকঠাক থাকে। এরপরে কোশ্চেন, ডেলিভারির সময় তোমার হিমোগ্লোবিনের পরিমাণ কত হয়ে গেছিলো? তো ডেলিভারির সময় আমার হিমোগ্লোবিনের পরিমাণ 8-এর নিচে নেমে গেছিলো। পরের কোশ্চেন, তোমার কি ওয়াটার লিকেজ হয়েছিল নাকি পেন উঠেছিল যার কারণে তোমার হঠাৎ করে ডেলিভারি হয়ে গেল? না, আমার ওইসব কিছুই হয়নি। হঠাৎ করে কি হলো, আমি 24 তারিখ, মানে যেদিন আমার ডেলিভারি হয় তার আগের দিন আমি ইউএসটি করতে গিয়েছিলাম। আমার ইউএসটি করে আসার পরে আমি ডাক্তারবাবুর কাছে রিপোর্ট নিয়ে যাই। তো ডাক্তারবাবু দেখে বললেন সবই ঠিকঠাক আছে, দিয়ে আমাকে ডাক্তারবাবু একটা ডেট দিলেন 1 জুলাই। তো ওই মতোই আমরা ভাবি যে 1 জুলাই ডেলিভারি হবে। তারপর যখন ডাক্তার দেখিয়ে আসার পর আমি একটু ঘুমিয়ে পড়ি বিকেলবেলা, তখন 4টের দিকে আমি ঘুমিয়ে পড়ি, 6-6:45টার দিকে আমি ঘুম থেকে উঠি। তো তখন থেকে কিন্তু আমি আমার বেবির মুভমেন্ট 9টা পর্যন্ত আর কোনো ফিলই করতে পারি না। 4টা থেকে 9টা পর্যন্ত আমি আমার বেবির মুভমেন্ট ফিল করতে পারছিলাম না। তো তারপরে তাড়াহুড়ো করে ডাক্তারবাবুর কাছে গেলাম। তো উনি ড্রপ ব্লাড টেস্ট করলেন, তো উনি বলছেন যে না ঠিক আছে সব কিছু, কিন্তু উনি আমাকে অক্সিজেন দিলেন আর সেলাইন দিলেন। তারপর উনি বললেন যে দেখো এবারে বেবির মুভমেন্ট কিছুটা হলেও আসবে। তো তারপরে আমি কোনোভাবে বেবির মুভমেন্ট ফিল করতে পারি না। তো তার কারণে আমরা ডিসিশান নিই সবাই যে ডেলিভারি করিয়ে নেওয়া হবে। তো 24 তারিখে হয়নি ডেলিভারি, যেহেতু আমার হিমোগ্লোবিন কম ছিল, ওই অবস্থায় ডেলিভারি করা সম্ভব নয়। ওই দিন সারা রাত ব্লাড চলেছে, তারপরে 25 তারিখ 11:30 নাগাদ আমার ডেলিভারি হয়েছে। এরপরে কোশ্চেন, ব্রেস্ট মিল্কের জন্য কি তুমি কোনো মেডিসিন খাচ্ছ? না, আমি ব্রেস্ট মিল্কের জন্য কোনো মেডিসিন খাচ্ছি না। আমি খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখছি, মানে আমি নিজে প্রত্যেকদিন দুধটা খাওয়ার চেষ্টা করি, আর ভাত 3 বেলা করে আমি খাই। এছাড়াও ফল, সবজি, মাছ, মাংস, ডিম এগুলো তো খাই। তো এগুলো খাওয়া দাওয়াই করছি, আলাদা করে কোনো ওষুধ আমি কিন্তু খাচ্ছি না। পরের কোশ্চেন, আমি দিনে কতবার পাম্প করি? আমি মোটামুটি দিনে 5 থেকে 6 বার পাম্প করি। আমি এখন ইলেকট্রিক পাম্প ইউজ করছি, অবশ্যই তোমাদেরকে তার রিভিউ দেবো এবং তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর যখন আমি ম্যানুয়াল পাম্প ইউজ করতাম তখন কিন্তু আমাকে অনেকবার করে পাম্প করতে হতো, কারণ ওই পাম্পে না পুরোটা বেরিয়ে আসে না। তো ইলেকট্রিকে কিন্তু পুরোটা মোটামুটি আসছে। তার কারণে আমি যখন ম্যানুয়ালটা ইউজ করতাম তখন কিন্তু দিনে 8 থেকে 9 বার কখনো কখনো পাম্প করতে হতো। এখন যেহেতু ইলেকট্রিকটা ইউজ করছে, আর ইলেকট্রিকটা যেহেতু সাকশনটা অনেকটা বেশি, তার কারণে একবার পাম্পে মোটামুটি 150 থেকে 250 ml চলে আসে, কখনো কখনো 300 ml চলে আসে, যার কারণে একটু পাম্পটা এখন কম করি। এরপরে কোশ্চেন হচ্ছে, তুমি যখন বাইরে কেনাকাটা ঘোরাঘুরি করতে যাও তখন রুহিকে কোথায় ছেড়ে দিয়ে যাও? রুহি তখন খিদে পেলে তুমি কি করো?
তো আমি যখন বাইরে কোথাও যাই তখন রুহিকে ওর দিদুনের কাছে ছেড়ে দিয়ে যাই, মানে আমার মায়ের কাছে ছেড়ে দিয়ে যাই। তো আমার মায়ের কাছে ছেড়ে দিয়ে গেলে আমি নিশ্চিন্তে কোথাও যেতে পারি। আর আমার রুহি তো এমনিতেও ব্রেস্ট ফিড করে না, মানে ব্রেস্ট করে খায় না, সেটা তো তোমাদেরকে আগেই বলেছি। তো ওকে তো এমনিতেও পাম্প করে ফিডিং বোতলে কিংবা ঝিনুকে করে খাওয়াই। তো আমি পাম্প করে দিয়ে চলে যাই। পাম্প করা তো মিল্ক 4 ঘন্টা পর্যন্ত নর্মাল টেম্পারেচারে থেকেই যায়। তো দিয়ে চলে যাই, যখন ওর খিদে পায় মা ওকে খাইয়ে দেয়। তো ওই জন্য আমি নিশ্চিন্তে কোথাও ঘুরতে যাই বা কোনো কেনাকাটা করতে যাই কিংবা ডাক্তার দেখাতে যাই, যেখানেই যাই নিশ্চিন্তে যেতে পারি 4 ঘন্টা। তো এই কটা কোশ্চেন আমি নোট করেছিলাম। তো আশা করি এইসব কোশ্চেন তোমাদের কি কারো না কারো হেল্পে লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এক্সপেক্টিং তারা নিজের খুব কেয়ার করো। আর যারা নিউ মাদার হয়েছো তারা কিন্তু বেবিরও যেমন কেয়ার করবে, নিজেদেরও একটু কেয়ার করার চেষ্টা করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।